যুদ্ধের দামামা বেজে উঠেছে উপমহাদেশে। 6 মে দিনগত রাত পার হওয়ার পরও যখন কেউ চিন্তাও করেনি, ঠিক রাত 1টার পরে ভারতীয় মিসাইলগুলো পাকিস্তানে গিয়ে আক্রমণ করে। ভারতের ভাষায় তারা বলছে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে তারা আক্রমণ করেছে। যে উদ্দেশ্য নিয়ে আক্রমণ করেছিল সেই উদ্দেশ্য তারা সফলভাবে সম্পন্ন করেছে। পুরো ভারত জুড়ে চলছে বন্দনা ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এখন ঠিক তারপর পরে পাকিস্তান প্রতিক্রিয়া দেখিয়েছে। পাকিস্তান বলেছে যে তারা 5টি ভারতীয় বিমানকে তারা ভূপাতিত করেছে, ড্রোনকে ভূপাতিত করেছে। ঠিক এমনকি তারা বলেছে তারা পাল্টা আক্রমণে যাচ্ছে এবং নানা রকম উত্তেজনা, সারা দুনিয়ার বিশ্ব নেতাদের নানা রকম বিবৃতি, দুই দেশকেই সংযত থাকতে বলেছে। আসলে তো যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধের সমাধান আসে না। দিনভর 7 মে চলেছিল কি হতে যাচ্ছে, কি হবে, ভারত পাকিস্তান উত্তেজনা টান টান। আসলে শুধু ভারত আর পাকিস্তানের মধ্যে নেই, এশিয়া মহাদেশ তো বটেই, ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা, অস্ট্রেলিয়া, সকল সারা দুনিয়াতেই এর টনক নড়েছে। একদিকে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কি থামবে না, ইসরায়েলের বর্বরতা গাজার উপরে, ঠিক তখনই দক্ষিণ এশিয়া এই যুদ্ধের দামামা, পুরো পৃথিবীময় আরেকটা পৃথিবীতে আরেকটা উত্তেজনা, আরেকটা আশঙ্কা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। এই যুদ্ধের আসলে এই শেষ পরিণতি কি হবে আমরা কেউই জানি না। তো দর্শক, আজকে আমরা যে 8 মে বিকেল 3টা বাজে আমরা যখন এই তথ্য রেকর্ড করছি, তখন আমরা জানতে পেরেছি সর্বশেষ পাকিস্তান ISPR এর যে প্রধান লেফটেন্যান্ট জেনারেল জনাব শরীফ আহমেদ চৌধুরী, তিনি দাবি করেছেন ভারত 7 মে দিনগত পার হয়ে গভীর রাতে তারা আবার জম্মু এবং কাশ্মীর সীমান্তে তারা ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছে এবং সেখান থেকে পাকিস্তান দাবি করছে যে 12টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এদিকে পাকিস্তানের সকল বিমানবন্দর অচল অবস্থা দেখা দিয়েছে। পাকিস্তান তার আকাশ সীমায় সকল দেশের বিমান চলাচল স্থগিত রেখেছে এবং অন্যদিকে ভারত তার মধ্য এবং উত্তর এবং পশ্চিম যে জায়গাগুলো আছে, একবারে বলা যায় কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত প্রায় 27টি বিমানবন্দর আজ সন্ধ্যা 6টা পর্যন্ত এই সমস্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে এবং যেই তথ্য এসেছে যে প্রায় 400 ফ্লাইট বাতিল করতে হয়েছে ভারতকে। ভারতীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় ফ্লাইটগুলো এই সমস্ত বিমানবন্দরে চলাচল বন্ধ রয়েছে। তো বুঝতেই পারছেন যে অবস্থাটা আসলে কোন পর্যায়ে গেছে। ইতিমধ্যে আমরা জানি যে গতকালকেই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার আগে তিনি তার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে তারা তাদের সশস্ত্র বাহিনীকে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সম্মতিপত্র দিয়েছেন, অনুমতি দান করেছেন। এমনকি কালকে একটা জিনিস বোঝা যাচ্ছিল যে পাকিস্তানের পক্ষ থেকে এমন বিবৃতিও এসেছিল ভারতের প্রতি এবং দুনিয়াকে জানানো হয়েছিল যে ভারত যদি আর কোনো ধরনের আক্রমণে না যায়, যদি তারা আর উত্তেজনা না বাড়ায়, তাহলে পাকিস্তান থেকে হয়তোবা আর কোনো ধরনের উদ্যোগ নেওয়া হবে না বা কোনো ধরনের আক্রমণে তারা যাবে না। কিন্তু তারপরেও নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। এই গোলাগুলিটা অবশ্য যে আজকে থেকে হচ্ছে তা না, এটা আরো বেশ কিছুদিন থেকেই চলছিল, কিন্তু সেটা স্থল বাহিনী পর্যায়ে ছিল। যেটা 7 মে রাতে যেটা ভারতের পক্ষ থেকে যখন প্রথম মিসাইল ছোড়া হলো এবং মিসাইলের পরে যে হতাহত হয়েছে, যে পাকিস্তানের একাধিক অঞ্চলে যে আক্রমণ করেছে ভারতের মতে সেগুলো সফলভাবে সে আক্রমণ সম্পন্ন করার পরে 8 মে পাকিস্তান দাবি করেছে যে তারা ইতিমধ্যে অনেকগুলো ড্রোনকে নিষ্ক্রিয় করেছে এবং এখন পর্যন্ত অভিযান চলছে, আরো ড্রোন আছে এবং এটার পরবর্তীতে কত কি পরিমাণ হতাহত হয়েছে সেই সংখ্যাটা এখন পর্যন্ত আসেনি। অন্যদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে বলা হয়েছে যে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় রাতভর সেনাবাহিনী থেকে সেনাবাহিনী গোলাগুলি হয়েছে এবং সেখানে ইতিমধ্যে ভারতীয় একজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যম সূত্রে। তো দর্শক, আসলে যেই জায়গাটা মনে হচ্ছিল যে ভারতীয় বাহিনী যে আক্রমণ করলো, সেই আক্রমণের পরে হয়তোবা এটি রেশ বিশ্ব নেতাদের অনুরোধে থেমে যাবে। যদিও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরুর আগে তিনি বলেছিলেন ভারত পাকিস্তান বিষয়ে তিনি এই মুহূর্তে নাক গলাবেন না এবং তিনি সহ অন্যান্য দেশ পরাশক্তিরা সকলেই যেখানে আহ্বান জানিয়েছিল দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করার জন্য, এবং সেই জায়গায় যখন জাতিসংঘ পাকিস্তানের আহ্বানে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল নিরাপত্তা পরিষদে, সেখানেও পাকিস্তান তুলে ধরেছিল, কিন্তু ভারত তার অবস্থান তুলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স দেখাবে
কারণ আমরা জানি যে এর আগে ভারতে যখনই আক্রমণ হয়, ভারতের কাশ্মীরে যতবার আক্রমণ হয়েছে, জম্মুতে আক্রমণ হয়েছে, মুম্বাইতে আক্রমণ হয়েছে, ভারত তার প্রত্যুত্তরে জবাব দিয়েছে। আমরা জানি এর আগে ভারত সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন করেছিল, সেইবার পাকিস্তান তার প্রত্যুত্তরে যদিও এই এতটা প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু এবার আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবং যেহেতু দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, ফলে এখানে যুদ্ধের উন্মাদনা, মৃত্যুর অনেক বেশি আশঙ্কা আমরা করতেই পারি। আমরা জানি যে বিবিসি ওয়ার্ল্ড বিশেষ করে তারা বেশ কিছুদিন আগে বিভিন্ন সমরবিদদের সাথে মতামত নিয়ে একটি তারা ভবিষ্যৎবাণী করেছিল যে 25 সালেকেই তারা বেছে নিয়েছিল যে পারমাণবিক এই শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে, এবং যদি সর্বগ্রাসী যুদ্ধ তাদের মধ্যে লেগে যায় তাহলে তাদের আশঙ্কা ছিল, অনুমান আছে যে উপমহাদেশে 12.5 কোটি মানুষ প্রাণ হারাবে। আমরা এটা ভাবতেই পারি না, কল্পনাতীত চিন্তা। আমরা এই ধরনের আশঙ্কা আসলে কেউ করতে পারে না, কিন্তু ভারত পাকিস্তান দুটি রাষ্ট্রেরই ইতিহাস দেখি যে এই দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল আসলে ব্রিটিশদের যে শাসন আমল থেকে, ব্রিটিশ থেকে তারা মুক্তি লাভ করেছিল, স্বাধীনতা লাভ করেছিল। একটি হয়েছিল ভারত, একটি হয়েছিল পাকিস্তান, পাকিস্তানের একটি অংশ ছিল পূর্ব পাকিস্তান, একটি ছিল পশ্চিম পাকিস্তান। এরপরে 65 সালে তাদের মধ্যে যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। 71-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল, সে সময় ভারত মিত্র বাহিনী হয়ে মুক্তিবাহিনীর সাথে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে, পাকিস্তান থেকে বাংলাদেশ নতুন একটি মানচিত্র লাভ করে পৃথিবীময়। এরপরেও আমরা দেখেছি যে নানা সময়ে কাশ্মীর উপত্যকা নিয়ে, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান ছোটখাটো লড়াই হয়েছে। আমরা কার্গিল যুদ্ধের কথা জানি। আমরা যেই যুদ্ধগুলো হয়েছে প্রত্যেকটি বারই সেই যুদ্ধের একটা বড় ধরনের আশঙ্কা ছিল, কিন্তু একটা সময় এটা থেমে গেছে। যে এবার আসলে কূটনৈতিক আলোচনা কোনো কিছু থামছে না, এবং আজকের যে প্রেক্ষাপট সর্বশেষ যেটি দাঁড়িয়েছে, যদি পাকিস্তান যে দাবি করেছে, ভারত এখন পর্যন্ত সরকারিভাবে সেই কোনো কিছু তারা বলেনি। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী যে যদি এভাবে যুদ্ধের দামামা বাড়তে থাকে এবং যুদ্ধ পরিসর ব্যাপ্তি যদি আরো বাড়তে থাকে, কারণ একটা সময় যুদ্ধের যে গতি প্রকৃতি ছিল, আমরা যদি প্রাচীনতম সময় থেকে দেখি, ইতিহাস পর্যালোচনা করি, তাহলে যুদ্ধ হয়েছে একটা সময় রাজায় রাজায়, যুদ্ধ হয়েছে একটা নির্দিষ্ট ক্ষেত্রে, সৈন্য থেকে সৈন্যে, সামরিক বাহিনী থেকে সামরিক বাহিনী। কিন্তু এখন যুদ্ধে যে মারণাস্ত্র ব্যবহার করা হয়, আধুনিকতার সর্বশেষ যে যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে, আকাশপথের যুদ্ধ পুরো যুদ্ধের গতিপথকে পাল্টে দিয়েছে। এবং আকাশপথ যার যত বেশি শক্তিশালী, আকাশপথ থেকে মারছে। কিন্তু এখানে বুঝতে হবে যে সম্পদ ধ্বংসের চেয়ে মানুষের জীবনহানি, মানুষের অঙ্গহানি, যা আসলে সবচেয়ে বেশি অপূরণীয় ক্ষতি হয়। দুটি রাষ্ট্রের এই যুদ্ধের আসলে কোনো সমাধান শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়ায় আমরা কেউ জানি না, কিন্তু যে বিপর্যয় নেমে আসে, যে মানবিক বিপর্যয় তৈরি হয়, যা আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখেছি, আমরা এর আগে ইরাক যখন কুয়েত দখল করলো সেই যুদ্ধের বিভৎস বিভীষিকাময় অবস্থা দেখেছি, এবং তারপরে ইসরায়েল যেভাবে গাজার উপর হত্যাযজ্ঞ চালালো, সেখানে কত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করলো। একটি জাতি, গাজা যেই জাতি ধ্বংস করছে, যখন আমাদের চোখের সামনে ভেসে উঠছিল, তখন চিন্তা করা যাচ্ছে না যে আমরা একটা সভ্য জাতি, আমরা সারা দুনিয়া অবাক তাকিয়ে রয়েছে। ঠিক এমনই একটা সময়ে ইন্ডিয়া পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, যে বৈরী সম্পর্ক দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে, তখন সেই অবস্থায় যখন ভারতের কাশ্মীরে যেই পর্যটন এরিয়া, যেটাকে বলা হয় যে একটা দ্বিতীয় সুইজারল্যান্ড অনেকে বলে, প্রচুর টুরিস্টরা সেখানে যায়, এবং সেরকম একটি জায়গায় যখন 26 জন পর্যটক মারা যান, তারপরে কিন্তু এটা নিন্দা জ্ঞাপন করা হয়েছিল, জাতিসংঘ থেকেও নিন্দা জ্ঞাপন, এবং এই সন্ত্রাসবাদকে আসলে কেউই পছন্দ করে না। এখন পাকিস্তান যে সমস্যাটা, যে পাকিস্তান তারা বারবার অস্বীকার করছে যে এর সাথে পাকিস্তান সম্পর্কিত না। আবার এই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ভারতের গোয়েন্দা সূত্রের দাবি যে পাকিস্তান থেকে একটি সন্ত্রাসী দল এসে এখানে পাকিস্তানের মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার কারণে ভারতীয় কর্তৃপক্ষ তারা শপথ করে নিয়েছিল যে তারা এর প্রতিশোধ নেবে এবং এই জবাব দেবে এবং সন্ত্রাসীদের তারা নির্মূল করবে। আমরা জানি যে এই 7 মে ভারত যে মিসাইল ছুড়ে আঘাত করেছে পাকিস্তানে, সেখানে মাসুদ, যার নাম বলা হয়, তার বোন সহ স্বজনরা প্রায় 10 জন সেখানেই নিহত হয়েছে। এখানে অনেক ঘাঁটি ছিল, যেটা বলা হয়েছে এখানে সেই ঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গেছে, অনেক ধ্বংসযোগ্য হয়েছে। আমরা এখন পর্যন্ত ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে 70 থেকে 75 জন মারা গেছে, পাকিস্তান বলেছে 31 জন মারা গেছে। কিন্তু এই মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা এখন পর্যন্ত জানি না। সর্বশেষ তথ্য প্রাপ্ত যদি যে অবস্থা বিশ্লেষণ করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধ তো থামার কোনো প্রতিক্রিয়া নেই। এখন পাকিস্তান যখন এই অবস্থার মধ্যে রেখেছে, তখন ভারত তার পাঞ্জাব, রাজস্থান এই সমস্ত রাজ্যে সর্বোচ্চ অবস্থা জারি রেখেছে। তারা যে সকল প্রতিষ্ঠান সেবা দান করে, বিশেষ করে স্থানীয় পুলিশ
এবং স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ সকল ছুটি বাতিল করেছে এবং তারা সেখানে হাই অ্যালার্ট জারি করে রেখেছে। যে কোনো আক্রমণ প্রতিহত করার মতো তারা সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। এমনকি আমরা জানি যে 7 মে আক্রমণের আগে ভারত তার বিভিন্ন রাজ্যে এক ধরনের মহড়া দিয়েছে প্রতিকূল অবস্থা হলে কি করতে হবে। মোট কথা হচ্ছে যে এই অবস্থার আসলে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে। আমরা একটা জিনিস দেখেছি যে গতকালকে রাতেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শান্তি স্থাপনের জন্য দুই দেশকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন তিনি ভূমিকা রাখতে চান। ইতিমধ্যে সৌদি আরবের মন্ত্রী ভারতে এসেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছে, পাকিস্তানের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে এসেছে। এমনকি চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপের যে শক্তিশালী রাষ্ট্রগুলো যারা ভারতের বন্ধুপ্রতিম দেশ এবং পাকিস্তানের বন্ধুপ্রতিম দেশ, তারা মধ্যস্থ এবং দুই পক্ষকে সংযত থাকতে বলেছে। কিন্তু আসলে শেষ মুহূর্তে সংযত থাকা কি সম্ভব? যেহেতু পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ এবং এইখানে এমন এমন যুদ্ধাস্ত্র রয়েছে যে যুদ্ধাস্ত্রের কারণে সাধারণ মানুষ শেষ মুহূর্ত করুণ মৃত্যুর মুখে যেতে পারে। আমরা আশা করব খুব দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে, মানুষের উত্তেজনা কমবে, মানুষ আতঙ্কিতগ্রস্ত হবে না। এবং ইতিমধ্যে আমরা জানি সীমান্তবর্তী অঞ্চলের পাকিস্তান শাসিত এবং ভারত শাসিত কাশ্মীর অঞ্চলের লোকজন, সীমান্ত রেখার অঞ্চলের লোকজন, তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা এলাকা ছাড়তে শুরু করছেন। ফলে বোঝাই যাচ্ছে যে যুদ্ধের উত্তেজনা মুহূর্ত শ্বাসরুদ্ধকর মুহূর্ত চলছে এবং প্রতিনিয়ত দুই দেশের গণমাধ্যম থেকে সঠিক সংবাদের পাশাপাশি গুজব ছড়ানো হচ্ছে এবং সেই গুজব কিন্তু যুদ্ধকে আরেক ধরনের উস্কে দিচ্ছে কিনা সেটাও একটু ভাবার সময়। আমরা মনে করব গণমাধ্যমগুলো সুনিশ্চিতভাবে অবাধ তথ্য প্রবাহ দেবেন এবং দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং দুই দেশের সামরিক বাহিনী তারা মানুষের মানবিক দিকগুলো চিন্তা করে যুদ্ধের বাইরে বিকল্প আলোচনার টেবিলে কত দ্রুত তারা বসতে পারে সেটাই এখন সকলের প্রত্যাশা।